হ্যাঁ, হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আশা করি সবার বিজনেস ভালো। প্রথমে আমি আমার ইউটিউব চ্যানেল গ্রো ওয়েলথের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। খুব বেশি সময় নেই, মানে খুব সংক্ষিপ্ত একটা ভিডিও বানাবো। আজকের ভিডিওতে আমি দুইটা স্টক নিয়ে কথা বলবো। একটা হচ্ছে যে ওরিয়ন ইনফিউশন লিমিটেড, এটার বর্তমান অবস্থা, ফিউচার প্রজেকশন এবং মানে কি হতে যাচ্ছে বা কি হতে পারে, এটা নিয়ে কথা বলবো ফ্রম ফান্ডামেন্টাল অ্যান্ড টেকনিক্যাল অ্যাসপেক্ট। এবং দ্বিতীয় যে স্টকটা নিয়ে কথা বলবো সেটা খান ব্রাদার্স লিমিটেড। এই দুইটার বর্তমান অবস্থা এবং ফিউচার প্রজেকশন নিয়ে কথা বলবো ফ্রম ফান্ডামেন্টাল অ্যান্ড টেকনিক্যাল অ্যাসপেক্ট। মেইন ডিসকাশনে যাওয়ার আগে আমি ডিসক্লেমারটা বলে নাই। আমার এই ভিডিও শুধুমাত্র লার্নিং পারপাসে, কোনো বাই অ্যান্ড সেল ইন্ডিকেট করে না। সো এটা আর আমি যেহেতু সপ্তাহে মাত্র 2 দিন ভিডিও বানাই, অন্যান্য দিন আসলে অফিসের কাজে ব্যস্ত থাকি, সময় পাই না। যারা আমাকে অন্যান্য দিনও আমার আপডেট ফলো করতে চান, তারা আমার এই ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট অথবা ফলো দিয়ে কানেক্টেড থাকতে পারেন। সো শুরু করা যাক আমাদের আজকের ডিসকাশন। প্রথমে যে স্টকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। এই স্টকটা আসলে মানে একটা লং ডাউন ট্রেন্ড ফলো করে আসতেছে, এবং আমার অনেক ফ্রেন্ড এই স্টকটাতে এঙ্গেজড, বা অনেক পরিচিত পার্সন এই স্টকটাতে এঙ্গেজড, মানে ইনভেস্ট করা আছে। তারা আসলে বুঝতে পারতেছে না কি করা উচিত। সো আমি এটা মান্থলি চার্টে শো করেছি। মান্থলি চার্ট দেখে আমার কাছে যেটা মনে হচ্ছে ফ্রম টেকনিক্যাল অ্যাসপেক্ট, এটা অলরেডি তার নিয়ারেস্ট যে সাপোর্টটা ছিল সেটা 310 টাকাটা ব্রেক করেছে। ব্রেক করে তারপরে আরেকটা সাপোর্ট যেটা আছে 300, মানে 251 টাকা লেভেলে। তো এটা হেডিং টু 251, বা 251 মানে 250 থেকে 255-এর মধ্যে একটা স্ট্রং সাপোর্ট এখানে আছে, সেটা টাচ করতে যাচ্ছে আর কি। আর মান্থলি যে ক্যান্ডেল গুলো ফর্ম করেছে, মান্থলি ক্যান্ডেল গুলো আসলে খুব বেশি আশাবাদী হওয়ার মতো কিছু নাই। স্টিল মান্থলি ক্যান্ডেল যেটা বলতেছে, ইভেন ম্যাকডি অথবা আরএসআই যেটা বলতেছে, এটা ফার্দার ফল করার সম্ভাবনা আছে। এটা জাস্ট প্রবাবিলিটি বেসড অন টেকনিক্যাল চার্ট। অ্যাকচুয়ালি কি হবে আমি জানি না, কেউ জানে না। এটা অনলি মার্কেট জানে, মার্কেট কিভাবে রিয়াক্ট করবে। তো এরপরে যেটা মানে একটা স্ট্রং সাপোর্ট, যে গত বছরে যে এখান থেকে ফিরে এসেছিল আর কি, অক্টোবর 2024, এই অক্টোবর মাসে যেটা লোয়েস্ট একটা প্রাইস টাচ করেছিল, সেটা 217 টাকা 20 পয়সা। তো চার্ট যেটা বলতেছে হয়তো এই পর্যন্ত যেতে পারে। কিন্তু উম, এর পরের ডাটাগুলো দেখে আর একটু ক্লিয়ার হওয়া যাবে। আমরা যদি একটু সেম উইকলি উইকলি চার্টে যেটা দেখা যাচ্ছে যে এখানে শেয়ারটা 310 থেকে 315 টাকা লেভেল একটা স্ট্রং সাপোর্ট ছিল, এবং সেই সাপোর্টটা মানে ধরতে চেষ্টা করতেছিল। মানে এখানে প্রাইসটা রিভার্স করার একটা ট্রাই দেখতেছিলাম, কিন্তু মার্কেট সেভাবে অ্যাক্ট করেনি, যে কারণে ফার্দার ফল। এবং এটা যেটা মনে হচ্ছে যে এখানে একটা সাপোর্ট আছে এখন 250-55 টাকা লেভেলে এখানে একটা সাপোর্ট দেখা যাচ্ছে। কিন্তু এটা রেসপেক্ট করবে কিনা স্টিল মানে ক্যান্ডেল সেটা এখনো বলতেছে না, কারণ ক্যান্ডেল আস্তে আস্তে বড় হচ্ছে। দেখেন এই যে এই ক্যান্ডেলটা, কিন্তু এই মাসে কিন্তু ক্যান্ডেলটা বড় হয়েছে আর কি, মানে এই সপ্তাহে ক্যান্ডেলটা বড় হয়েছে। তার মানে ফার্দার ফলের সম্ভাবনা আছে। এবং যদি ডেইলি চার্ট দেখি, ডেইলি চার্টে যেটা দেখা যাচ্ছে যে আহ এখানে একটা ফল করে একটা রিভার্স ক্যান্ডেল ফর্ম করেছিল, কিন্তু সেই রিভার্স ক্যান্ডেলটা আসলে রেসপেক্ট করেনি, ফার্দার ফলের দিকে যাচ্ছে আর কি। এটা হচ্ছে যে টেকনিক্যাল অ্যাসপেক্ট। যদি আমরা একটু ফান্ডামেন্টাল দেখি যে ওরিয়ন ইনফিউশনের ফান্ডামেন্টাল কি বলে। ফান্ডামেন্টাল অ্যাকচুয়ালি 2021 সালে এটা 72 কোটি টাকা রেভিনিউ জেনারেট করেছিল, এবং মাঝখানে একটু বেড়েছিল। আর 2026 সালের মার্চ মাস পর্যন্ত এটার রেভিনিউ হচ্ছে 64 কোটি টাকা। রেভিনিউ গ্রোথটা কিন্তু নেগেটিভ। এবং যেহেতু রেভিনিউ গ্রোথ নেগেটিভ, ইনকাম গ্রোথটাও নেগেটিভ। এই যে ইনকাম, এটা 27 কোটি ছিল, এটা 35 কোটি, মাঝখানে 41 কোটি, 42 কোটি ছিল। পরের 2 বছর মানে শেষের 2 বছর আসলে 17% নেগেটিভ, 13% নেগেটিভ ইনকাম গ্রোথ।
আর ইপিএস গ্রোথটাও মানে মিক্সড, এখানে 1.37 ছিল, তারপর 2.2 তারপরে 1.7 to 1.74। সো ইপিএস গ্রোথটাও আসলে মিক্সড এবং লাস্টের 2 ইয়ারে নেগেটিভ। সো এটা হচ্ছে যে ডেটা ফ্রম লাইক স্টক অ্যানালাইসিস সোর্স থেকে। যদি ডিএসসি ডাটা দেখি, ডিএসসি ডাটা একটু আশাবাদী হওয়ার মতো কিছু আছে। সেটা হচ্ছে যে যেটা খেয়াল করলাম যে লাস্ট মান্থে ইনস্টিটিউশনাল পোর্শন বেড়েছে, যেটা ইনস্টিটিউশনাল পোর্শন যেখানে আগে 12.96 ছিল, সেটা গত মাসে 13.80। তার মানে ইনস্টিটিউট বাই করা শুরু করছে। ইনস্টিটিউট যখন বাই করা শুরু করে তার মানে সামথিং পজিটিভ। কিন্তু চার্ট আমাকে আসলে কোনোভাবে এটা পজিটিভ বলতেছে না। সো আপাতত যারা অলরেডি এই চার্টটাতে আছেন তাদের বিষয়ে আসলে খুব বেশি প্রপার কোনো ইনস্ট্রাকশন আমার কাছে নাই। কারণ স্টপ লসও অনেকটুকু লস করে ফেলছেন আপনারা। 300 টাকার উপরে যদি কেনা থাকে অলরেডি, প্রতি শেয়ারে 40 টাকা নাই। আর যারা নতুন করে কিনতে চান তাদের প্রতি আমার পরামর্শ যে কোনো স্টক কেনার আগে অ্যাটলিস্ট রিভার্সেল কনফার্ম না করে এই স্টকটা কেনা ঠিক হবে না। যেমন রিভার্সেলটা কি একটু দেখেন। এই সেম স্টক থেকে আমি বলতেছি, এখানে একটা বটম ছিল, তারপরে আপ ছিল, তারপর আরেকটা বটম, তারপর আপ। তো এরকম মানে ফার্স্ট বটম যদি সেকেন্ড বটমের থেকে নিচে হয়, অথবা সেকেন্ড বটম যদি ফার্স্ট বটমের থেকে উপরে হয়, এবং প্রাইস আপ আপ ট্রেন্ডে যায়, তো সেক্ষেত্রে সেটাকে ট্রেন্ড কনফার্মেশন বলা হয়। ঠিক সেম ভাবে এখানে দেখেন যে আবার কিন্তু কারেকশন হয়ে প্রাইস ফল করেছিল, কিন্তু অবশ্যই আগের যে বটম ছিল সেই বটমের নিচে কিন্তু যায়নি। তার মানে বটম ওয়ান, বটম টু, বটম থ্রি, প্রতিটা বটম মানে পরের বটমটা আগের বটমের থেকে উপরে। সো এটাকে ট্রেন্ড কনফার্মেশন বলা হয়। সো ট্রেন্ড কনফার্মেশন হওয়ার পরেই কোনো স্টক এন্ট্রি নেওয়া উচিত, কারণ এই শার্ট ফলে এটা আরো কতটুকু ফল করবে বা এটা উঠবে এটা আসলে নিশ্চিত করে টেকনিক্যাল অ্যাসপেক্ট থেকে বলা সম্ভব না। সো এটা হচ্ছে ওরিয়ন ইনফিউশন নিয়ে। আর এরপরে স্টক হচ্ছে কি বিপিপিডাব্লিউ বিআইএল, অর্থাৎ খান ব্রাদার্স পিপি ওমেন ব্যাংক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এই শেয়ারটা আমাকে 50 টাকার লেভেলে অনেকেই জিজ্ঞেস করেছিল ভাই কিনবো কিনা, আবার অনেকে কিনে জিজ্ঞেস করেছিল ভাই রাখবো কিনা। আমি আসলে তখন স্পেসিফিক অ্যান্সার দিইনি। আমি শুধু বলেছিলাম যে এই প্রাইসে এই স্টকটা আমি কিনবো না। তো এই অ্যান্সার থেকে যারা বুঝে গেছিলেন তারা অবশ্যই হয়তো অ্যাক্ট করেছিলেন, কিন্তু যারা অ্যাক্ট করেননি তাদের জন্য আসলে স্টিল আশাবাদী হওয়ার মতো তেমন কিছু দেখতেছি না। কিন্তু এখানে মান্থলি ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা অনেক বড় ছিল, তারপরে এই ক্যান্ডেলটা তার থেকে একটু ছোট ছিল, এবং এই ক্যান্ডেলটা এখনো কি হবে বলা যাচ্ছে না। কিন্তু এখানে একটা সাপোর্ট জোন তারা ক্রিয়েট করেছে 37 টাকা 20 পয়সায়। হ্যাঁ, 37 টাকা 20 পয়সা এখানে একটা সাপোর্ট জোন ক্রিয়েট করেছে, যেটা এই সাপোর্টটাকেও রেসপেক্ট করে। সো এখানে এ কারণে প্রাইসটা ধরে রাখতেছে। কিন্তু আচ্ছা, তার সাথে মান্থলি ম্যাকডি আপ ট্রেন্ডের দিকে, তার মানে প্রাইস খুব বেশি ফল করার আপাতত সম্ভাবনা নাই। হয়তো আরো অল্প কিছু ফল করে এখান থেকে ঘুরে দাঁড়াতেও পারে। এটা হচ্ছে মান্থলি চার্টে। উইকলি চার্টে এটা আসলে এখানে একটা সিগন্যাল ছিল যে প্রাইস ঘুরে দাঁড়াবে, কিন্তু সেটা পারেনি। আবারও এখানে ম্যাকডি নিচের দিকে, কিন্তু আরএসআই একটু স্ট্রেংথ শো করতেছে। আরএসআই কিন্তু এই যে 41 টাকা প্রাইস লেভেল থেকে আরএসআই নিচে যাচ্ছে না, অর্থাৎ এখানে আরএসআই একটা সাপোর্ট নিয়েছে। তো আরএসআই এর সাথে যদি এখন ক্যান্ডেল গুলো একটা সাপোর্ট নিয়ে নেয়, তাহলে হয়তো রিভার্সাল করার সম্ভাবনা আছে। ডে চার্টে চার্টে যদি দেখি, ডে চার্ট যেটা বলতেছে এখানে একটা রিভার্সাল মুডে ছিল, এবং সেদিন মোটামুটি 9% প্রাইসও বেড়েছিল। কিন্তু সেটা আসলে জাস্ট ট্রেন ব্রেক বলা হয়, অথবা একটা শার্প ফলটাকে একটু আটকে দেওয়ার জন্য একটা রিভার্সাল। কিন্তু প্রাইস বাড়া রিভার্সাল এখন আমার কাছে মনে হচ্ছে না। তো সেক্ষেত্রে যেটা হতে পারে, আমার এই স্টকটা নিয়ে খুবই অনেস্ট ওপিনিয়ন, এই স্টকটা অলরেডি অনেক ফল করেছে। আরো যদি ফল করে এটা আসলে মানে 30 টাকার নিচে যাবে না। এই যে 30 টাকা, এটার নিচে যাওয়ার সম্ভাবনা টেকনিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে এই 30 টাকার নিচে যাওয়ার সম্ভাবনা নাই। এই সময় আসলে স্টপ লস নেওয়া নট এ গুড আইডিয়া, বিকজ স্টপ লস আমি 50 নিতে বলেছিলাম। তো যারা 50-এ স্টপ লস নিয়েছে তারা ভালো করেছে।
বাট এই জায়গাতে স্টপ লস নেওয়া নেওয়া নট এ গুড আইডিয়া, কারণ এখান থেকে রিভার্স করতে পারে, কিন্তু যদি ফার্দার ফল করে তাহলে স্টকটা আপ টু 30 টাকা পর্যন্ত ফল করতে পারে, 30 টাকার নিচে যাবে না। কেন যাবে না সেটা একটু পরে ফান্ডামেন্টাল থেকে বুঝতেছি। সো যারা আসলে অনেক বেশি প্রাইসে স্টকটা কিনেছেন, তারা আমার মনে হয় যে যদি কোনো কারণে স্টকটা 35-এর নিচে চলে যায়, 35-এর নিচে গেলে সেই জায়গা থেকে আপনারা আস্তে আস্তে স্টকটা এভারেজ করতে পারেন। আর ওটা যদি ফান্ডামেন্টাল দেখা হয়, ফান্ডামেন্টাল মানে রেভিনিউ 21 সালে 21 কোটি টাকা ছিল, 22 সালে 9 কোটি টাকা, সেটা এই 23 সালে এসে মানে 26 সালে এসে 23 কোটি টাকা, তার মানে রেভিনিউ ডাউন ট্রেন্ডে গিয়েছিল, বাট সেটা আবার আপ ট্রেন্ডে আসতেছে। লাস্টের 2 বছর রেভিনিউ গ্রোথ খুব ভালো, 25-এ 36% গ্রোথ, আর 26-এ 125% গ্রোথ। এবং রেভিনিউ এর সাথে হচ্ছে যে নেট ইনকামেও গ্রোথ ভালো, 25-এ 3000%-এর মতো ইনকাম গ্রো করছে, 26-এ এসে সেটা আরো 224%-এর মতো ইনকাম গ্রো করছে, এবং ইনকামের সাথে ইপিএস ও গ্রো করছে। সো এটা একটা পজিটিভ যে ইপিএস বাড়তেছে এবং ফান্ডামেন্টাল একটা বেস তৈরি হচ্ছে। কিন্তু স্টিল এই ফান্ডামেন্টাল অনুসারে মার্কেটে যে প্রাইসটা আছে, সেই প্রাইসটা স্টিল মানে আমরা মানে বেশি বলতে পারি একটু, এনিওয়ে। বাট যেটা ভালো দিক হচ্ছে যে স্টকটা আগে নেগেটিভ ছিল, ইপিএস নেগেটিভ ছিল, সেই ইপিএস পজিটিভে আসতেছে, এবং ফান্ডামেন্টালি ভালো হচ্ছে স্টকটা। আর জুন মাসে ইনস্টিটিউশন কমে গিয়েছিল, এবার জুলাইয়েরটা এখন আপডেট করেনি, দেখা যাক জুলাইয়েরটা কি আসে। সো ওভারঅল এই স্টক নিয়ে আমার মতামত হচ্ছে যে যারা অলরেডি লসে চলে যাচ্ছেন, নতুন করে স্টপ লস নেওয়ার আসলে কিছু নাই। বাট যদি 35-এর নিচে যায় সেক্ষেত্রে আস্তে আস্তে অ্যাভারেজ করাটা ভালো হবে, বাট সময় লাগবে। আমি অবশ্যই নতুন এন্ট্রির ক্ষেত্রে ওই ট্রেন্ড রিভার্সালটা কনফার্ম করার সাজেশন করব। এবং আমার আলটিমেট যেটা মনে হয় যে স্টকটা 30 টাকার নিচে যাবে না, 30 টাকা থেকে আবার বাউন্স করার সম্ভাবনা আছে। সো যারা এভারেজ করবেন 30 থেকে 35 টাকায় ক্যান বি এ গুড প্রাইস ফর মেকিং এভারেজ। সো ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, মতামত জানাবেন। আজকের পর্যন্ত ডিসকাশন এতটুকুই, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।